একজন সাধারণ ছিচকে চোর স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করে, কিন্তু দারিদ্রতার চাপ সামলাতে না পেরে বাবার জমি বিক্রির জন্য গ্রামে যায়। কিন্তু গিয়ে দেখে সামান্য কিছু লোনের টাকার জন্য ব্যাংক বাবার জমি বাজেয়াপ্ত করে রেখেছে। এই শোকে তার বাবা মারা যায়। পূর্বপুরুষদের মতো বাবাকেও এই জমিতে দাফন করতে গেলে ব্যাংক বাধা দেয়। তাই ছেলেটা আবারও পুরনো পেশায় ফিরে যায়, অর্থাৎ ব্যাংক থেকে টাকা চুরি করে আবার সেই টাকা দিয়ে ব্যাংক লোন পরিশোধের প্ল্যান করে। একদিকে রক্তচোষা ব্যাংক, যাদের পিপাসা কোনো কিছুতে মেটে না, অন্যদিকে পুলিশের তৎপরতা। শেষ পর্যন্ত কি পরিণতি নিয়ে ছেলেটার গল্প শেষ হবে জানতে হলে আসুন শুনে আসি দারিদ্রতা এবং ব্যাংকের চাপে কোণঠাসা জীবনের করুণ কাহিনী কারা সিনেমার গল্পটি। ঝড় বৃষ্টির রাত, যে রাতে মানুষ অকারণে বাইরে বের হবার কথা চিন্তাও করে না, সেই রাত চোরেদের জন্য আদর্শ। কারা এবং মুরুগেশন দুই চোর প্রবল ঝড় বৃষ্টির মাঝে চুরি করতে বেরিয়েছে। কারা শপথ করেছে এটাই তার শেষ চুরি। তারা একটা নির্জন ফাঁকা বাড়িকে টার্গেট করে। বাড়িতে এ সময় লোকজন ছিল না, হয়তো বাইরে গিয়ে তারা ঝড় বৃষ্টির কারণে আটকে গিয়েছে। তবু দুজনে বিদ্যুৎ বোর্ডের লাইনম্যানের ড্রেস আপে ছিল, যাতে ধরা পড়লেও বলা যায় ওরা লাইন চেক করতে এসেছে। চুরি করতে ঢোকার আগে দুজনে হাতে আঠা মেখে নেয়, যাতে ফিঙ্গারপ্রিন্ট না থাকে। এছাড়া শরীরে বামও লাগিয়ে নেয়, যাতে কুকুরেরা মানুষের গন্ধ ডিটেক্ট করতে না পারে। অশিক্ষিত হলেও টেকনিকে কারা বেশ স্মার্ট। তো এরপরে দুজনে বাড়ির সদর দরজার সামনে যায়। কারা একটি অভিনব কৌশলে তালা ভাঙে। প্রথমে তালাতে চাবির খাপে বারুদ ঢালে, এরপরে একটা ফিতা গুঁজে দিয়ে আগুন লাগিয়ে দেয়। ফিতার আগুন বারুদ স্পর্শ করতেই তালাটা ব্লাস্ট করে ভেঙে যায়। বেশ ইজিলি তারা কাজটা করে ফেলে। এরপরে ভেতরে ঢুকে তারা আলমারির লক ভেঙে দেখে ভেতরে প্রচুর টাকা এবং গহনা রাখা। কারা দুই ব্যাগে সেগুলো ভরে নেয় এবং এক ভাগ মুরুগেশনকে দেয়। আজ মুরুগেশনের প্রথম চুরি ছিল, তাই সে খুবই ঘাবড়ে ছিল তারা বেরিয়ে যাবে। তার আগেই আরেক ঝামেলা হয়ে যায়। অনাকাঙ্ক্ষিতভাবে বাড়ির লোকজন ফিরে আসে। কারা মুরুগেশনকে ভেন্টিলেটর চেম্বার দিয়ে বেরিয়ে যেতে বলে। প্রথমে সে মুরুগেশনকে উপরে তুলে দেয়, এবার মুরুগেশনের কারাকে তুলে নেবার পালা। কিন্তু ভয়ে আতঙ্কে মুরুগেশন তাকে ফেলে রেখেই পালিয়ে যায়। ফলে কারা আর পালানোর সুযোগ পায় না। পালাতে না পারায় এখন একটাই অপশন, প্রতিরোধ। কারা ভেতর থেকে দরজার ছিটকিনি আটকে দিয়েছিল, তবে মানুষের ধাক্কাতে ছিটকিনি ভেঙে যায়। ভেতরে যারা আসে কারা ওদের সাথে ফাইট শুরু করে। ওদেরকে ধরাশায়ী করে কারা বাইরে বের হতেই দেখে পুরো গ্রাম অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আসলে এই বাড়িটা যেমন তেমন লোকের ছিল না, বরং এটা একজন এমএলএর বাড়ি। তাই ধরা দেওয়া ছাড়া কারার আর কোনো অপশন থাকে না। পরে উত্তম মধ্যম দিয়ে কারাকে থিরুভারম্বুর থানায় এনে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। কারার প্রেমিকা শেরলি এই সত্যটা জানতো না যে কারা একজন চোর। সে জানতো কারা বিদ্যুৎ বোর্ডে চাকরি করে। সে থানায় গিয়ে কারাকে ছাড়াতে অনেক আহাজারি শুরু করে। তবে কারা এবার প্রেমিকার কাছে সত্যিটা স্বীকার করলে শেরলি বাকরুদ্ধ হয়ে থানা থেকে বেরিয়ে যায়। এদিকে ত্রিচি জেলা পুলিশ অফিসে ডিএসপি ভারাথান বসে ঝিমাচ্ছিল। এসপি অফিসে আসলে সে রাতের বিভিন্ন পজিশনে টহলের আপডেট দিতে যায়। এ সময় এসপির ওয়্যারলেসে নোটিফিকেশন আসে, থিরুভারম্বুরে এমএলএর বাড়িতে চুরি হয়েছে। চোরকে আপাতত থানায় আনা হয়েছে, তবে তাদের স্থানীয় ডিএসপি ছুটিতে আছে, তাই অতিরিক্ত ডিএসপিকে সেখানে পাঠাতে বলা হয়। কথাটা শুনতে পেয়ে ভারাথান এসপিকে রিকোয়েস্ট করে কেসটা যেন তাকে দেওয়া হয়। 30 বছরের সার্ভিস লাইফে সে অনেক বড় বড় কেস সলভ করেছে, কিন্তু কখনো ক্রেডিট পায়নি। সব ক্রেডিট ওপর মহলের লোকেরা নিয়ে চলে গেছে। তাই অবসরের আগে ভারাথান একটু লাইমলাইটে থাকতে চায়। যেহেতু এমএলএর বাড়িতে চুরি হয়েছে, তাই অবশ্যই এটার প্রেস কাভারেজ হবে। এই সুযোগে সেও একটু নিউজে আসতে পারবে, ফলে সে সম্মানের সাথে রিটায়ার করতে পারবে। সব শুনে এসপি ভারাথানকে কেসের দায়িত্ব দিয়ে দেয়। ভারাথানও আনন্দের সাথে থিরুভারম্বুর থানায় চলে যায়। ততক্ষণে কারাকে নামিয়ে রাখা হয়েছিল। কারার চুরির টেকনিক দেখে ভারাথান বেশ অবাক হয়। সে স্টাফদের প্রেসকে খবর দিতে বলে, আর আরেকজনকে প্রেস কনফারেন্সের জন্য কেসের ডিটেলস লিখতে বলে। এমএলএর বাড়ি থেকে 54 ভরি সোনা চুরি হয়েছিল। ভারাথান 54 ভরির জায়গায় 100 ভরি লিখতে বলে, যাতে চুরিটাকে বড় মাপের মনে হয়। এছাড়া ভারাথান এমনভাবে কেসটা সাজায় যাতে মনে হয় অনেক দূরদর্শী প্ল্যানের মাধ্যমে সে কারাকে গ্রেপ্তার করেছে। এসব শুনে কারা বলে ভারাথান কাজটা ঠিক করছে না। কথাটা শুনে ভারাথান ক্ষেপে যায় এবং ছুটে গিয়ে কারার বুকে লাথি মেরে বলে,
নিজে চোর হয়ে আমাকে ভালো মন্দ শেখাচ্ছিস? ভারাথান কারার পায়ে একটা লাথি এবং মুখে একটা ঘুষি মেরে আয়নার কাছে এসে নিজেকে রেডি করে, যাতে প্রেস কনফারেন্সে তাকে সুন্দর দেখায়। এ সময় কারা পেছনে উঠে দাঁড়ায় এবং ভারাথানের কাছে এগিয়ে আসে। ভারাথান কিছু করার আগেই কারা তার বুকে ঘুষি মারে। এক ঘুষিতেই ভারাথানের অবস্থা খারাপ হয়ে যায়। এরপরে তাকে আরও একঘা দিয়ে কারা ইলেকট্রিক তার দিয়ে কারসাজি করে পুরো থানায় পাওয়ার সাপ্লাই অফ করে দেয়। তারপরে থানা থেকে পালিয়ে যায়। পুলিশেরা তেড়ে এসে কারাকে আর খুঁজে পায় না। কারা জঙ্গলের ভেতরে লুকিয়ে প্রার্থনা করছিল, ভগবান এবারের মতো বাঁচিয়ে দাও, আর কখনো চুরি করব না। যাই হোক, এরপরে মাস 6 কেটে যায়। কারা এখন শেল্লিকে বিয়ে করে তাকে নিয়ে রেনিগুন্তাতে থাকে। সে শেল্লিকে প্রমিস করেছিল আর কখনো চুরি করবে না। তো সেখানে দুজনে একটা হোটেলে কাজ করে। দিনরাত হাড় ভাঙা খাটুনির পরেও ঠিকমতো বেতন পেত না। তাছাড়া তারা যে বাড়িটাতে থাকতো সেটারও ভঙ্গুর দশা। একটু বৃষ্টি হলেই সিলিং বেয়ে পানি পড়ে। এভাবে মানবেতর জীবন আর কারা কাটাতে পারছিল না। তাছাড়া স্ত্রীর এত কষ্ট সে সহ্য করতে পারছিল না। তাই সে সিদ্ধান্ত নেয় নিজেই ক্যান্টিন খুলবে। শেল্লি খুব ভালো রান্না পারে, তাই সে রান্না করবে আর কারা খাবার সার্ভ করবে। কিন্তু ক্যান্টিন খোলার জন্য তাদের কাছে টাকা ছিল না। তাই ওরা ব্যাংকে লোন নিতে যায়, কিন্তু ব্যাংক তো গ্যারান্টি ছাড়া লোন দেবে না। লোন নিতে হলে বাড়ি, জমি, গহনা কিছু না কিছু বন্ধক রাখতেই হবে। তাই কারা ভাবে গ্রামে তো তাদের 8 একর জমি আছে, সে ওই জমি বন্ধক রেখে আপাতত লোন তুলবে। ক্যান্টিনে ভালো ব্যবসা হলে আস্তে আস্তে লোন শোধ করে দেবে। তো জমির দলিল আনার জন্য কারা স্ত্রীকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে কারা স্ত্রীকে বাড়িতে নিয়ে যায় না। সে শেল্লিকে একটা লজে রেখে একাই গ্রামে ঢোকে। কারণ 16 বছর আগে কারা বাবার টাকা চুরি করে গ্রাম থেকে পালিয়ে গিয়েছিল। এত বছর পরে তার প্রতি সবার আচরণ কেমন আছে সেটা বোঝার জন্য সে একাই গ্রামে যায়। তবে সরাসরি বাড়িতে না গিয়ে আগে মামার সাথে দেখা করে। মামা কারাকে দেখা মাত্রই থাপ্পড় দিয়ে দেয় এবং গালমন্দ শুরু করে। সে কারাকে বাবার সাথে দেখা না করেই ফিরে যাবার পরামর্শ দেয়। তাই রাগ করে কারা ফিরে যাবার জন্য বাস স্টপে অপেক্ষা করছিল। এরপরে বাস আসায় সে উঠতে গিয়ে দেখে বাস থেকে তার বাবা নামছে। সে বাবার চোখ এড়িয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু বাবা তাকে ঠিকই চিনে ফেলে। তবে বাবা কারার ওপরে একটুও রেগে নেই, বরং ছেলেকে ফিরে পেয়ে সে আনন্দে কেঁদে ফেলে। এরপরে বাবা কারাকে নিয়ে বাড়ি ফিরে আসে। মাও কারাকে দেখে আনন্দে কেঁদে ফেলে। কারার গোসলের জন্য বাবা পানি গরম করে দেয়। তবে কারার কাছে এক্সট্রা ড্রেস ছিল না, তাই বাবা তাকে নতুন ড্রেস, স্যান্ডেল, তোয়ালে সবকিছুই কিনে দেয়। এত সবের মাঝে কারা বাবার কাছে জমির দলিল চাইতে পারে না। পরের দিন কারা বাবার সাথে মাঠে যায়। আজকে তাদের সারের সাপ্লাই এসেছে। ক্ষেতের মাঝে ট্রাক্টর দেখে কারা বাবাকে সেটার ব্যাপারে জিজ্ঞেস করে। বাবা জানায় বেশি ফলনের আশায় জমির দলিল বন্ধক রেখে সে এই ট্রাক্টরটা কিনেছিল, কিন্তু গত 7 মাস ধরে ট্রাক্টরটা এভাবেই পড়ে আছে। কারণ বৈশ্বিক যুদ্ধের কারণে ডিজেলের দাম আকাশ ছোঁয়া, ফলে লোনের সুদ ক্রমাগত বেড়েই যাচ্ছে। বাবা জানায় শুধু তারই না, বরং আশেপাশে সবার মাথার ওপরেই লোনের বোঝা রয়েছে। বাবা অলরেডি জমি বন্ধক রেখে ব্যাংক থেকে লোন তুলেছে। এটা শুনে কারা খুবই আপসেট হয়। সে শহরে কাজ আছে বলে বাড়ি থেকে চলে আসে। তবে সে খোঁজ খবর নেয় জমির ওপরে লোন তোলা থাকলে সেটা বিক্রি করা যায় কিনা। একজন জানায় ওই জমি ওয়ারিশ সূত্রে কারার অধিকার, তাই সে জমিটা বিক্রি করতে পারবে। সে বর্তমান বাজার দরও জেনে নেয়। 8 একর জমি বিক্রি করলে সে প্রায় 10 লাখ টাকা পেয়ে যাবে। তো সিদ্ধান্তহীনতা নিয়ে সে লজে স্ত্রীর কাছে ফিরে আসে। সব শোনার পরে শেল্লি বলে বাবা মায়ের এরকম দুর্দশার সময়ে তাদের পাশে দাঁড়ানো উচিত। তবে কারা বলে সে চেষ্টা না করলে বাবা কখনই ব্যাংকের লোনের টাকা শোধ দিতে পারবে না। পরের দিন কারা আবারও গ্রামে ফিরে গিয়ে দেখে তার বাবা গ্রামের অন্যদের সাথে মিটিং করছে। তারা শুনেছে ব্যাংক ওদের জমি বাজেয়াপ্ত করে নেবে, তাই এটার প্রতিকারের ব্যাপারেই তারা আলোচনা করছিল। আলোচনা শেষে বাবাকে একা পেয়ে কারা বলেই দেয় তাদের জমির বর্তমান দাম প্রতি একর জায়গায় 1,25,000 টাকা। তাই সে বাবাকে জমিটা বিক্রির পরামর্শ দিয়ে বলে বিক্রির টাকা দিয়ে লোন শোধ করা যাবে, আর বাকি যা টাকা থাকবে তার ভেতর থেকে 2 লাখ টাকা কারাকে দিলেই চলবে। কারার কথা শুনে তার বাবা ভীষণ আপসেট হয়। সে ভেবেছিল কারা বদলে গেছে, কিন্তু সে এখনও একই রকম জোচ্চর। বাবার সাথে কারার বেশ তর্কাতর্কি হয়ে যায় এবং সে রাগ করে চলে যায়। বাবাও আপসেট হয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে খাবার খেতে গিয়ে বাবার গলা আটকে যায়। পেটে খিদে থাকলেও কষ্টে তার আর খাওয়া হয় না। এরই মধ্যে আবার বাড়িতে পিয়ন আসে এবং ব্যাংকের একটা নোটিশ দেয়। লোন শোধ দিতে না পারায়
ব্যাংক তার জমি বাজেয়াপ্ত করে নিচ্ছে। এদিকে কারা বেশ ভাবনা চিন্তার পরে বাড়ি ফিরে গিয়ে বাবাকে দেখতে পায় না, তবে সে ব্যাংক নোটিশটা ঠিকই পেয়ে যায়। এরপরে ক্ষেতের কাছে গিয়ে দেখে বাবা তাদের পূর্বপুরুষদের সমাধির কাছে বসে আছে। কারা বাবার ওপরে রাগ দেখিয়ে বলে এখন এই জমি তারা কেউই পাবে না, বরং ব্যাংক নিয়ে চলে যাবে। তাই সে বাবাকে জমিটা বিক্রি করতে বলে, কিন্তু বাবা জানায় এই জমিতে তাদের পূর্বপুরুষেরা শুয়ে আছে, তাকেও মৃত্যুর পরে উনাদের পাশেই সমাধিত করা হবে, তাই এই জমি সে প্রাণ থাকতে বিক্রি হতে দেবে না। কারা বলে জমির প্রতি এত মায়া, তাহলে জমি বন্ধক রেখেছিলে কেন? বাবা জানায় সে একজন শিক্ষিত মানুষকে বিশ্বাস করে ভুল করেছিল, লোকটা তাদের সবাইকে ঠকিয়ে এই বিপদে ফেলেছে। কারা তবুও বিক্রির জন্য জোরাজোরি করলে বাবা বলে তুমি তো টাকা নিয়ে চলে যাবে, কিন্তু এই জমিটা না থাকলে আমি আর তোমার মা কিভাবে বাঁচবো সেটা ভেবে দেখেছ? এটা শোনার পরে কারার এক মুহূর্ত না দাঁড়িয়ে হনহন করে হাঁটা ধরে। আসলে কারা রাগ করে চলে যাচ্ছিল না, বরং সে যে বাবার কাছে অন্যায় আবদার করেছিল সেই লজ্জা এবং অনুশোচনাতেই চলে যাচ্ছিল। বাবা পেছনে ছুটে এসে কারাকে আটকানোর চেষ্টা করে। সে মানত করেছিল ছেলে ফিরে আসলে একটা ছাগল বলি দেবে, তাই শালার কাছ থেকে 4,000 টাকা ধারও করেছিল। সেই টাকাটা কারাকে দিতে চাইলে কারা নেয় না। বাবা অনুরোধ করে কারা যেন অন্তত নিজের ঠিকানাটা লিখে দিয়ে যায়, কিন্তু কারা আর এক মুহূর্ত পেছনে ফিরে না তাকিয়ে চলে যায়। শেরলি বলে কারার এভাবে চলে আসা উচিত হয়নি, তার এখন বাবার পাশে দাঁড়াতে হবে। পরের দিন কারা এবং শেরলি গ্রামে ফিরে আসে। বাড়ির পথে হাঁটার সময়ে কারার মুরুগেশনের সাথে দেখা হয়ে যায়। মুরুগেশন কারাকে রেখে পালানোর কারণেই কারা ধরা পড়ে গিয়েছিল। সেই রাগে কারা মুরুগেশনকে পথের মাঝ থেকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে যায়। বাড়িতে ঢুকে সে মায়ের সাথে শেরলিকে পরিচয় করিয়ে দেয়। মা তাকে বাবার সাথে দেখা করতে বলে। বাবা ঘরে ঘুমাচ্ছিল। কারা শেরলিকে নিয়ে ঘরে ঢুকে বাবাকে ডাকে, কিন্তু বাবা চোখ খোলে না। কারা বাবার গায়ে হাত দিয়েই দেখে বাবা মারা গেছে। কারা বাবার কাছে ক্ষমা চাওয়ার সুযোগটুকুও পায় না। তো এরপরে কারার বাবাকে রিচুয়াল অনুযায়ী রেডি করে পূর্বপুরুষদের সমাধির কাছে নিয়ে যাওয়া হয়। শেষ ইচ্ছে হিসেবে তাকেও এখানেই দাফন করা হবে। কিন্তু এই সময় ব্যাংকের লোকেরা চলে আসে এবং বাধা দিয়ে বলে লোন শোধ করার আগ পর্যন্ত এই জায়গাটা ব্যাংকের বাজেয়াপ্ত সম্পত্তি, তাই এখানে তারা লাশ দাফন করতে দেবে না। এই ব্যাপারটা নিয়ে গ্রামবাসী আর ব্যাংকের লোকেদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। একটু পরে পুলিশও চলে আসে। পুলিশ দেখে কারা পেছনে সরে যায়। শেষমেশ কবর খোঁড়া হয় ঠিকই, কিন্তু দাফন আর হয় না। পরবর্তীতে কারা এবং তার মামা ব্যাংকে যায়। ব্যাংকের ম্যানেজার মুথু সেলভান মাঠ কর্মীদের সাথে মিটিংয়ে ব্যস্ত ছিল। সে মাঠ কর্মীদের ইনস্ট্রাকশন দেয় তারা যেন সবসময় লোনের পেপারস সাথে রাখে আর যত বেশি মানুষকে সম্ভব লোনের আওতায় নিয়ে আসে। তাদের পেপারসে কিছু হিডেন শর্ত ছিল, সেগুলোর ব্যাপারে মানুষকে জানাতে নিষেধ করে। লোন নেওয়া অধিকাংশ লোকেরাই মূর্খ, তাই ওরা লোনের পেপারস বেশি ঘেটে দেখবে না। এই সুযোগটাই তারা কাজে লাগাবে। তো মিটিং শেষ করে বের হতেই কারার মামা ম্যানেজারের কাছে যায়। লোন দেওয়ার আগে ম্যানেজার খুব মিষ্টি মিষ্টি করে কথা বলছিল, তবে আজকে সে চিনতেই পারে না। তো কারার মামা সমাধির জন্য বললে ম্যানেজার জানায় নিয়মের বাইরে কিছু করা যাবে না। কারার মামা একটু ক্ষেপে উঠলে ওরা তাকে বাইরে বের করে দেয়। কারা অবশ্য আগেই বাইরে চলে এসেছিল। তার বাবার লাশটা ফ্রিজার ভ্যানে রাখা হয়েছিল। মুরুগেশনকে লাশটা ফ্রিজার মর্গে রাখার ব্যবস্থা করতে বলা হয়েছিল। মুরুগেশন জানায় লাশটা 1 সপ্তাহের জন্য মর্গে রাখা যাবে, তবে ফর্মে উল্লেখ থাকবে এটা বেয়ারিশ লাশ। কারার মামা এতে বিরোধিতা করলে কারা বলে এছাড়া তাদের হাতে উপায় নেই, বাবার লাশ কয়েকদিন মর্গে থাকুক, এর ভেতরে সে ব্যাংকের লোনের টাকা ম্যানেজ করে ফেলবে। মামা বলে মাত্র 7 দিনে 3 লাখ টাকা সে কোথায় থেকে ম্যানেজ করবে। কারা জানায় এই ব্যাংক যেমন তাদের ঠকিয়েছে তেমনি সেও ব্যাংক থেকে টাকা চুরি করে সেই টাকা আবার ব্যাংকে ফেরত দেবে। তো এরপরে বাবার লাশটাকে বেয়ারিশ দেখানোর জন্য পথের পাশে ফেলে রাখা হয়। একটু পরে অ্যাম্বুলেন্স এসে লাশটা তুলে নিয়ে যায়। তাদেরকে যে স্টাফ হেল্প করেছিল সে জানায় লাশ যদি 7 দিনের ভেতরে ছাড়িয়ে না নেওয়া হয় তাহলে 8ম দিন বেলা 3টার পরে লাশটাকে দাহ করে দেওয়া হবে। মর্গের লোকেরা লাশটাকে তেমন সম্মান দেখাচ্ছিল না। একটা হাত স্ট্রেচারের বাইরে চলে গেলে এক স্টাফ হাতটাকে লাথি মেরে স্ট্রেচারে উঠিয়ে দেয়। একটা লাশকে আর কত অসম্মান করা হবে, এইসব ভেবে কারার বুকটা ফেটে যাচ্ছিল। আর ততই সে প্রতিশোধের অনলে পড়ছিল। যাই হোক, কারা, তার মামা এবং মুরুগেশন মিলে চুরির প্ল্যান শুরু করে। কারা বলে তারা মেইন ব্রাঞ্চে চুরি করতে পারবে না, কারণ তার সামনেই একটা হাসপাতাল আছে,
তাই ওখানে অনেক মানুষের আনাগোনা। তারা কয়েকটা ব্রাঞ্চ পর্যবেক্ষণের পরে একটা ব্রাঞ্চকে সিলেক্ট করে। ওরা রাতের বেলায় ব্যাংকের আশেপাশে ভালোভাবে পর্যবেক্ষণ করে। কারা অবাক হয়, ব্যাংকের বাইরে কোনো সিকিউরিটি নেই, এমনকি পুলিশেরও কোনো টহল নেই। তাই ভেতরে কোনো ঘাপলা আছে কিনা জানার জন্য পরের দিন কারা এবং তার মামা ব্যাংকে 10 লাখ টাকা জমা রাখার নামে সেই ব্রাঞ্চে যায়। টাকা জমা রাখবে শুনে ম্যানেজার খুশিতে গদমদ হয়ে যায়। ব্যাংকের সিকিউরিটি সম্পর্কে জানার জন্য তারা কৌশলে জিজ্ঞেস করে, তারা এখানে টাকা রাখবে, কিন্তু টাকা যে সেফ থাকবে তার কি গ্যারান্টি? তখন ম্যানেজার খুশির ঠেলায় বলে দেয়, ব্যাংকে একটা সিকিউরিটি অ্যালার্ম লাগানো আছে। চুরি করতে গেলে একটা তারের মাধ্যমে অ্যালার্ম থানায় পৌঁছে যাবে এবং 5 মিনিটের ভেতরে পুলিশ এসে হাজির হবে। তাই চুরির কোনো সম্ভাবনাই নেই। ম্যানেজার 10 লাখ জমা রাখবে শুনে ওদেরকে একটা ডায়েরিও গিফট করে, যেটাতে তাদের সব ব্রাঞ্চের ডিটেলস আছে। তো ইনফরমেশন কালেক্ট করে তারা বেরিয়ে আসে। রাতে 3 জনে চুরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কারা একটা গাড়িও চুরি করে রেখেছিল যাতে দ্রুত পালাতে পারে। প্রথমে কারা ইলেকট্রিক বোর্ডে কারসাজি করে অ্যালার্ম সিস্টেম বন্ধ করে দেয়। এতে অ্যালার্ম সিস্টেম আর কাজ করবে না। এরপরে সে আগের নিয়মেই তালা ভেঙে ব্যাংকের ভেতরে ঢোকে। ব্যাংক সম্পর্কে তেমন ধারণা না থাকায় সে ভেবেছিল টাকা হয়তো সব ড্রয়ারই রাখা থাকে। তবে ড্রয়ারে কোনো টাকা ছিল না, সব টাকা ভোল্টে রাখা ছিল। কিন্তু ভোল্টের তালা কিভাবে খুলতে হয় কারা জানতো না। সে একটা ভারী হাতুড়ি দিয়ে ক্রমাগত ভোল্টে আঘাত করে। বাইরে মুরুগেশন দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। সেও ভেতরের সাউন্ড শুনে টেনশনে পড়ে যায়। শেষ পর্যন্ত মামা কারাকে আটকে বলে, এভাবে শব্দ করলে তারা এমনিও ধরা পড়ে যাবে। কারার মাথায় শুধু বাবার কথা ঘুরছিল। সে কি করবে বুঝতে পারছিল না। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে তারা বেরিয়ে আসে। সকালে তারা একটা চায়ের দোকানে চা খাচ্ছিল। হঠাৎ আশেপাশের মানুষ সবাই একটা সেলুনের সামনে গিয়ে ভিড় জমায়, কারণ রঙিন টিভিতে যুদ্ধের নিউজ দেখাচ্ছিল। সব মানুষ কাজ ফেলে নিউজ দেখায় ব্যস্ত হয়ে যায়। এটা দেখে কারার মাথায় নতুন প্ল্যান আসে। কারা বলে, রাতে সব টাকা ভোল্টে রাখা হয়, তাই ওরা দিনের বেলা চুরি করবে। সে গতদিন ম্যানেজারের দেওয়া ডায়েরিটা মামাকে দিয়ে হাইওয়ের আশেপাশে কোনো একটা ব্রাঞ্চকে সিলেক্ট করতে বলে। এরপরে কারা মামাকে নিয়ে একজনের কাছ থেকে 2টো দেশি পিস্তল কিনে। তারা টার্গেট করেছিল মুদুকুলাথুরে পাঞ্জাবান ইউনিয়ন ব্যাংকের ব্রাঞ্চকে। তারা নিউজ শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করে। নিউজ শুরু হতেই আশেপাশের সব মানুষ নিউজ দেখতে চলে যায়। এই সুযোগে কারা আর তার মামা মুখ ঢেকে পিস্তল নিয়ে ব্যাংকে ঢুকে পড়ে। তারা আগে থেকেই খোঁজ রেখেছিল ব্যাংকে 8 জন স্টাফ আছে, তাই সেভাবেই প্রস্তুতি নিয়ে এসেছিল। মুরুগেশনকে বাইরে গাড়িতে রাখা হয়েছিল, বিপদ দেখলে যাতে সে বাঁশি বাজিয়ে অ্যালার্ট করতে পারে। তাছাড়া গাড়িতে দেশি বোমা রাখা ছিল। নির্দিষ্ট সময় পরেও ওরা বের না হলে মুরুগেশন বোমা নিয়ে অ্যাটাক করবে। তো যাই হোক, সব স্টাফকে হোস্টেস বানিয়ে নিলেও ম্যানেজার লুকিয়ে পড়েছিল। মামা তাকে ধরতে গেলে সে মামাকে কামড় দিয়ে দেয়। পরে অবশ্য কারা স্টাফ গুনে দেখে 7 জন। তাই ম্যানেজারের রুমে গিয়ে দেখে সে এতক্ষণ লুকিয়ে ছিল। 8 জনকে হাত পা মুখ বেঁধে দেওয়া হয়। কারা একজনকে জিজ্ঞেস করে ভোল্টের চাবি কোথায়। এরপরে চাবি নিয়ে তারা ভোল্ট খুলেই দেখে লক্ষ লক্ষ টাকা রাখা। তবে কারা জাস্ট 3 লাখ টাকাই চুরি করে, কারণ তার বাবার 3 লাখ টাকা লোন নেওয়া ছিল। এই টাকা দিয়ে লোন শোধ করলে সে বাবার সমাধি দিতে পারবে। তো তারা বের হবে এমন সময়ে ব্যাংকে একজন পুলিশ অফিসার চলে আসে। বাড়ি থেকে মুরুগেশনও বাঁশি বাজিয়ে অ্যালার্ট করে দেয়। এখন আর পালানোর পথ নেই, তাই কারা সব স্টাফদের একটা রুমে আটকে দেয় আর নিজে ইনটিন করে এমন ভাব ধরে যেন সে ব্যাংকের স্টাফ। আর মামা এক সাইডে এমনভাবে দাঁড়িয়ে পড়ে যেন সে টাকা জমা দিতে এসেছে। তো পুলিশ অফিসার ব্যাংকে ঢুকে সব ফাঁকা দেখে জিজ্ঞেস করে, বাকিরা কোথায়? কারা বলে, ম্যানেজারের মেয়ের বিয়ে, তাই সবাই বিয়ে খেতে গেছে। এবার অফিসার গার্ডের কথা জিজ্ঞেস করলে কারা জানায় গার্ড পাশে চা খেতে গেছে। অফিসার আর সন্দেহ না করে বলে সে এখানে নতুন পোস্টিং হয়ে এসেছে, তাই সে নতুন অ্যাকাউন্ট খুলতে চায়। কারা আগের ব্যাংকের ম্যানেজারের কাছে শুনেছিল অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্টস লাগে, তাই সে অফিসারকে সেগুলো আনতে বললে অফিসার জানায় সেগুলো নিয়ে এসেছে। কারা আবার সমস্যায় পড়ে যায়, কারণ অ্যাকাউন্ট খোলার প্রসেস সম্পর্কে সে জানে না। তাই সে অজুহাত দেখায় ম্যানেজারের সই ছাড়া কাজ হবে না। অফিসার যেন আগামীকাল আবার আসে। তবে অফিসার জানায় সে 1 সপ্তাহের ছুটিতে যাচ্ছে। তাকে যেন ফর্ম দেওয়া হয়, সে ফর্ম পূরণ করে রেখে যাবে, পরে ম্যানেজার এসে সই করে দেবে। তো কারা ম্যানেজারের রুমে গিয়ে ফর্ম নিয়ে আসে। সে ফর্মটা আগেও দেখেছে, তাই ফর্ম সিলেক্ট করতে সমস্যা হয় না। অফিসার বারবার মামার দিকে খেয়াল করছিল। তার হাবভাব অফিসারের সুবিধা লাগছিল না, কারণ সে অনেকক্ষণ ধরে কলম দিয়ে ফর্মের ওপরে খোঁচাচ্ছিল। অফিসার কলমটা নিয়ে নিজের ফর্ম পূরণ করে
এরপরে সে মামাকে বলে, আপনি পড়াশোনা জানেন না, তাই ফর্ম পূরণ করতে পারছেন না, তাই না? দেন আমি করে দেই। তখন কারা অফিসারকে বলে, এটা আমার দায়িত্ব, তাই আমি কাজটা করে দিচ্ছি, আপনি নিশ্চিন্তে চলে যান। তো অফিসার এরপরে চলে যায় আর যাবার আগে সতর্ক করে যায়, গার্ড ডিউটি রেখে চা খেয়ে বেড়াচ্ছে, এটা ঠিক না, তাকে যেন ঠিকঠাক ডিউটি করতে বলা হয়। যদিও ভেতরের স্টাফদের একজন বাইরে বের হবার চেষ্টা করলে ভয়ে অন্য একজন তাকে বাধা দেয়। এতে সে স্লিপ খেয়ে দরজার সাথে ধাক্কা লাগলে আওয়াজ হয়। তখন অফিসার চলে যেতে গিয়েও আবারও ফিরে তাকায়। মামা অবশ্য এই সময় এমন নাটক করে যেন তার মাথায় আঘাত লেগেছে, তাই আর অফিসার সন্দেহ না করে চলে যায়। তারপরে আরামে ওরা টাকা নিয়ে পালিয়ে যায়। চুরিটা সফল হওয়ায় তারা বেশ ফুরফুরে মেজাজে ছিল। এখন কারা বাবার লাশটা দাফন করতে পারবে। চুরির পরপরই ডিএসপি ভাড়াথানের কাছে চুরির খবরটা পৌঁছে যায়। সে টাকার নোটের সিরিয়ালগুলো পুলিশকে কালেক্ট করার নির্দেশ দেয়। ততক্ষণে হেড ব্রাঞ্চ থেকে ম্যানেজার মুথু সেলভান মুদুকুলাথুরের ব্রাঞ্চে চলে এসেছিল। সে স্টাফকে জিজ্ঞেস করে লকার থেকে কত টাকা চুরি হয়েছে, পুলিশ হিসেব নিয়েছে কিনা। পুলিশ এখনও হিসাব নেয়নি শুনে সেলভান আরও 2 লাখ টাকা লকার থেকে সরিয়ে ফেলে। চুরি হয়েছে বলে এই 2 লাখ টাকা এখন সে নিজেই ঝেড়ে দেবে। যাই হোক, এদিকে ডিএসপি ভাড়াথান চুরি হওয়া ব্যাংকে জিজ্ঞাসাবাদ করার পরে চিট্টার কোটায় ব্যাংকে যায়। গতদিন এই ব্যাংকে চুরি করতে গিয়ে কারা ব্যর্থ হয়ে ফিরে এসেছিল। ব্যাংকের সিকিউরিটি অ্যালার্ম খুব কৌশলে নষ্ট করা হয়েছে, তাই ভাড়াথান ম্যানেজারকে জিজ্ঞেস করে সে রিসেন্টলি কারোর সাথে সিকিউরিটি অ্যালার্মের ব্যাপারে আলোচনা করেছিল কিনা। ম্যানেজার জানিয়ে দেয় 2-3 দিন আগে 2জন লোক টাকা জমা রাখার কথা বলে তার কাছে এসেছিল, তখন সে ওদেরকে এটার ব্যাপারে জানিয়েছিল। ভাড়াথান এবার ম্যানেজারকে কারার একটা স্কেচ দেখালে ম্যানেজার বলে এই ছেলেটাই সেদিন তার কাছে এসেছিল। এতে ভাড়াথান বুঝে যায় কারা আবারও উৎপাত শুরু করেছে। এদিকে কারা মামাকে নিয়ে হেড অফিসে বাবার লোনের টাকাটা পরিশোধ করতে যায়। ততক্ষণে সব ব্রাঞ্চে চুরি যাওয়া নোটের সিরিয়াল নম্বর পৌঁছে গিয়েছিল, তাই চেক করার জন্য অ্যাকাউন্টেন্ট আরেক স্টাফকে সিরিয়াল নম্বরের লিস্টটা আনতে বলে। মামা তো ধরেই নিয়েছে, এবার তাদের খবর হয়ে যাবে। তবে অ্যাকাউন্টেন্ট ব্যাগ খুলে দেখে সব নোটই পুরনো। চুরি যাওয়া নোটগুলো চকচকে নতুন ছিল, তাই পুরনো নোট দেখে আর সিরিয়াল চেক করার প্রয়োজন হয় না। মামা অবাক হয়ে কারাকে জিজ্ঞেস করে সে আবার কোন ফাঁকে নোটগুলো বদলালো। অন্যদিকে ভাড়াথানের কাছে খবর আসে তারা একজনকে ধরেছে, তার টাকার সিরিয়াল নম্বরের সাথে চুরি যাওয়া নোটের সিরিয়াল মিলে যাচ্ছে। তবে সে বলেছে এটা নাকি তার বেতনের টাকা। ভাড়াথান খোঁজ নেয় সে কোথায় কাজ করত। এরপরে সে দোকানে চলে যায়। দোকান মালিক জানায় সে সকালে দোকানে এসে দেখে তালা ভাঙা। চুরি হয়েছে ভেবে ছুটে এসে দেখে টাকা ড্রয়ারে হিসেব মতোই আছে। তখন সে বুঝতে পারে টাকা চুরি হয়নি, বরং নোটগুলোকে বদলে দেওয়া হয়েছে। আসলে কাজটা কারাই করেছিল। সে জানতো ব্যাংকে টাকা শোধ করতে গেলে সিরিয়াল নম্বরের কারণে সে ধরা পড়ে যেতে পারে, তাই সে আগেই নোটগুলো বদলে ফেলেছিল। ভাড়াথান ভাঙা তালাটা দেখে শিওর হয়ে যায় এটা 100% কারার কাজ, কারণ তালার ভেতরে বারুদ ঢেলে তালা ভাঙার এই টেকনিক কারাই ইউজ করত। তো যাই হোক, এরপরে ভাড়াথান সোজা হেড অফিসে চলে আসে। কারা এবং মামা তখনও সেখানেই ছিল। তবে ভাড়াথান ব্রাঞ্চে ঢুকে ম্যানেজার সেলভানের রুমে চলে যায়, তাই সে কারাকে দেখতে পায় না। ভাড়াথান সেলভাকে বলে শনিবার এই ব্যাংকের একটি শাখায় চুরির চেষ্টা করে চোর ব্যর্থ হয়েছে। এমন ক্ষেত্রে সাধারণত চোর পালিয়ে যায় বা লুকিয়ে থাকে, কিন্তু চোর তা না করে একই ব্যাংকের আরেক শাখায় সোমবারে চুরি করেছে। এর মানে হলো চোর অনেক তাড়াহুড়োতে ছিল। আবার চোর চাইলে সব টাকা নিয়ে যেতে পারত, কিন্তু তা না করে শুধুমাত্র 5 লাখ টাকাই নিয়েছে। মানে কারা 3 লাখ টাকা চুরি করেছিল আর সেলভান 2 লাখ টাকা সরিয়েছিল। দুইটা মিলিয়ে 5 লাখ টাকা আর কি। তো ভাড়াথানের ধারণা চোরের শুধুমাত্র এই পরিমাণ টাকাই প্রয়োজন ছিল। তাছাড়া চোর শুধুমাত্র এই ব্যাংকের শাখাতেই চুরি করেছে, তার মানে চোরের এই ব্যাংকের ওপরে রাগ ছিল। এদিকে কারা লোনের 3 লাখ টাকা পরিশোধ করে ঠিকই, কিন্তু অ্যাকাউন্টেন্ট জানায় তাদের আরও টাকা পাওনা আছে। কারার বাবা ঠিকমতো লোন পরিশোধ করেনি, তাই চক্রবৃদ্ধি সুদে পাশাপাশি বিভিন্ন ভ্যাট ট্যাক্স মিলিয়ে তাদের এখনও আরও 1,47,184 টাকা দেওয়া লাগবে। এটা শুনে মামা হম্বিতম্বি শুরু করে, কারণ তারা তো শুধুমাত্র 3 লাখ টাকাই লোন নিয়েছিল। এই টাকার এত বাচ্চা বের হবে সেটা কিভাবে মেনে নেবে। অ্যাকাউন্টেন্ট ঝামেলা না করে ম্যানেজারের সাথে কথা বলতে বলে। কারা ম্যানেজারের রুমে তাকিয়ে পুলিশ দেখে সতর্ক হয়ে যায় এবং মামাকে শান্ত হতে বলে বাইরে নিয়ে চলে যায়। ভাড়াথান ধারণা করে ব্যাংক যেহেতু লোন শোধ না দিলে বাড়ি জমি সব বাজেয়াপ্ত করে নেয়, তাই এই রাগ থেকে এবং লোন শোধ করার জন্য কেউ চুরিটা করেছে। ব্যাংক থেকে গত 1 মাসে যতজনকে সম্পত্তি বাজেয়াপ্ত নোটিশ পাঠানো হয়েছে ভাড়াথান তাদের সবার লিস্ট চায়। এরপরে ভাড়াথান সেলভানকে
কারার স্কেচ দেখিয়ে চেনে কিনা জিজ্ঞেস করে। ম্যানেজার জানায় সে চেনে না। এরপরে সে ভারাথানকে লিস্ট দিলে ভারাথান সেই লিস্ট ধরে প্রতিটা গ্রামে এবং বাড়িতে তল্লাশি করে। যেহেতু কারার বাবাকেও 1 মাসের ভেতরেই নোটিশ পাঠানো হয়েছিল, তাই এই লিস্টে তার নামও থাকা উচিত। কিন্তু আশ্চর্যজনকভাবে পুলিশ তার বাড়িতে পৌঁছাতে পারে না। ভারাথান কারার বাড়িতে না গেলেও ম্যানেজার সেলভান ঠিকই চলে আসে। সে কারাকে স্পষ্টভাবে বলে, আমি জানি ব্যাংকের চুরিটা তুমিই করেছ। আমি চাইলে তোমাকে ধরিয়ে দিতে পারতাম, তবে ধরিয়ে দেইনি, কারণ তুমি সোনার ডিম পাড়া হাঁস। আসলে সেলভানি লিস্ট থেকে কারার বাবার নামটা বাদ দিয়ে সেটা প্রিন্ট আউট করে ভারাথানকে দিয়েছিল। তো সেলভান কারাকে অফার দেয়। কারার এখনও 1.5 লাখ টাকা বাকি। সেলভানের কথা শুনে চললে কারা লোন শোধের পাশাপাশি আরও অনেক টাকা ইনকামও হবে। সেলভান কারাকে যেসব ব্যাংকের কথা বলে দেবে, কারা সেসব ব্যাংকেই চুরি করবে। লাভের অংশটা তারা নিজেদের মাঝে ভাগ বাটোয়ারা করে নেবে। তবে কারা চুরি করেছিল শুধুমাত্র বাবার লোন পরিশোধের জন্য, তাই সেলভানের অফারে সে সায় দেয় না। তবুও সেলভান কারার পকেটে নিজের কার্ড ঢুকিয়ে দিয়ে পরে মত চেঞ্জ হলে যোগাযোগ করতে বলে চলে যায়। সেলভান কারার ফোনের জন্য অপেক্ষা করছিল। এই সময় তার কাছে ভারাথানের কল আসে। ভারাথান জিজ্ঞেস করে আজকে কেউ ব্যাংকে 5 লাখ টাকা ডিপোজিট করেছে কিনা। সেলভান বলে আজকে কেউ 5 লাখ ডিপোজিট করেনি। সে ভারাথানকে বলে সে ভুল পথে হাঁটছে, তার অন্য কোনো ক্লু খুঁজে বের করা উচিত। তবে ভারাথান ততক্ষণে ক্লু পেয়ে গিয়েছিল। সে ধারণা করে চোর এখনও টাকা ডিপোজিট করেনি, মানে তার আরও টাকার প্রয়োজন, অর্থাৎ সে আরও চুরি করবে। তাই চোরের নেক্সট মুভমেন্ট বোঝার জন্য ভারাথান হেড অফিসে চলে যায়। সে সেলভানকেও সেখানে চলে আসতে বলে। ভারাথান প্রথমে সবগুলো ব্রাঞ্চের ডিটেলস নিয়ে নেয়। এরপরে সে সব ব্রাঞ্চের ম্যানেজারদের ঘুম থেকে ডেকে তুলতে বলে, সেই সাথে লোকাল থানাগুলোতেও অ্যালার্ট করতে বলে। এবার ম্যানেজারদের বলা হয় তারা যেন অফিসে গিয়ে সিকিউরিটি অ্যালার্মের বাটন প্রেস করে। এতে বোঝা যাবে কোন ব্রাঞ্চগুলোর সিকিউরিটি অ্যালার্ম কাজ করছে। প্রায় সব ব্রাঞ্চেরই অ্যালার্ম কাজ করছিল, শুধুমাত্র পাড়ামাকড়ি ব্রাঞ্চের অ্যালার্ম কাজ করে না। আর এতেই ভারাথান বুঝে যায় এই ব্যাংকে চুরি হবে। আসলে কিছুক্ষণ আগেই কারা এই ব্যাংকের অ্যালার্মের লাইন কেটে দিয়েছিল, কারণ আগামীকাল সে এই ব্যাংকে চুরির প্ল্যান করেছে। তো পরের দিন পুলিশেরা ব্যাংকের স্টাফ সেজে ব্যাংকের ভেতরে বিভিন্ন ডেস্কে পজিশন নিয়ে নেয়। ভারাথান বাইরে একটা জিপে বসে বাইরের দিকটা নজর রাখছিল। কিছুক্ষণের ভেতরে কারা, মামা এবং মুরুগেশান গাড়িতে করে চলে আসে। তবে কারা ব্যাংক থেকে বেশ কিছুটা দূরে গাড়ি থামানোতে ভারাথানের সন্দেহ হয়। কারাও ভাবছিল কোনো সমস্যা আছে কিনা, তাই সে মুরুগেশানকে ব্যাংকের ভেতরে গিয়ে কি অবস্থা দেখে আসতে বলে। মুরুগেশান গাড়ি থেকে নামলে ভারাথান ভেতরের স্টাফদের অ্যালার্ট করে দেয়। মুরুগেশান ভেতরে ঢুকে বলে সে ডিপোজিট ফর্ম নিতে এসেছে। ফর্ম নেবার ছলে মুরুগেশান সবাইকে ভালোভাবে পর্যবেক্ষণ করে নেয়। এরপরে বেরিয়ে গেলে স্টাফেরা ভারাথানকে রিপোর্ট করে ওটা সাধারণ কাস্টমার। তবে ভারাথানের সন্দেহ শুধুমাত্র ডিপোজিট ফর্ম নিতে আসলে অত দূরে গাড়ি থামাবে কেন। সে স্টাফদের সতর্ক থাকতে বলে। গাড়িতে ফিরে মুরুগেশান বলে ভেতরের লোকগুলোকে তার সুবিধা লাগছে না। তবুও কারা চুরির রিস্কটা নিতে চাইছিল, কারণ তার হাতে একদমই সময় নেই। সে গাড়ি থেকে নামতেই যাবে, হঠাৎ সাই সাই করে দুটো গাড়ি এসে ব্যাংকের সামনে থামে। এরপরে ভেতরের স্টাফেরা গাড়িতে উঠে চলে যায়। ভারাথানও তাদের সাথে চলে যায়। তখন মুরুগেশান এগিয়ে গিয়ে ম্যানেজারকে কি সমস্যা জিজ্ঞেস করলে সে জানায় কিরাকড়াই ব্রাঞ্চে চুরি হয়েছে। ওরা বেশ অবাক হয়, কারণ ওরা ছাড়া আবার চুরি করার আছেই বা কে। ব্যাপারটা দেখার জন্য তারা কিলাকড়াই ব্রাঞ্চের সামনে গিয়ে দেখে অনেক মানুষের ভিড় জমে আছে। ব্যাংক থেকে ভারাথানকে বেরোতে দেখে কারা সরে আসে। এই সময় ম্যানেজার সেলভান পেছন থেকে এসে বলে কি ভেবেছিলি এই শহরে কি আমি আর চোর পাবো না? চুরিটা আমি করিয়েছি, তবে ফাঁসবি তুই। তাই পুলিশ দেখে ফেলার আগে ভাগ এখান থেকে। পরিস্থিতি খারাপ দেখে কারা মামাকে নিয়ে সেখান থেকে সরে পড়ে। এই ঘটনার পরে ভারাথান আরও বেশি অ্যালার্ট হয়ে যায় এবং সবগুলো ব্রাঞ্চে পুলিশের সিকিউরিটি বাড়িয়ে দেয়। কারা বুঝতে পারে তারা ব্যাংকে গিয়ে চুরি করতে পারবে না, তাই তাদের এখন একটাই অপশন, সেলভান ব্যাংক থেকে যে টাকা চুরি করিয়েছে সেই টাকাটা কোনোভাবে হাতিয়ে নেওয়া। এই জন্য কারা সেলভানকে ফলো করা শুরু করে। সেলভান একটা পিসিও থেকে ফোন করে বেরিয়ে গেলে কারাও টেলিফোন বুথে ঢুকে রিডায়াল করে। এতে জানতে পারে সেলভান লক্ষ্মী লজে ফোন করেছিল। কারা মামাকে সেলভানকে ফলো করার দায়িত্ব দিয়ে মুরুগেশানকে নিয়ে লক্ষ্মী লজে চলে যায়। লজের বাইরে একটা অটো দেখে সে ওটাতে সার্চ করে ব্যাংকের সিলমোহর দেখা একটা কাগজের টুকরো পায়। এতে বোঝা যায় সেলভানের ভাড়া করা চোরেরা এই লজেই আছে। তাই সে অটোর ভেতরে একটা টর্চ পেয়ে সেটা জ্বালিয়ে রাখে। এরপরে লজে রুম ভাড়া করতে যায়। রিসিপশনের লোকটাকে সে বলে বাইরে যে অটোটা
ওটা কি এখানে এসেছে, কারণ ওটা লাইট জ্বলছে। এটা শুনে রিসিপশনের লোকটা ভেতরে কাউকে ডাকতে চলে যায়। এই সুযোগে কারা রেজিস্টারটা চেক করে দেখে নেয় আজকে কতজন লজের রুম ভাড়া নিয়েছে। রিসিপশনের লোকটা অটোর একজনকে ডেকে আনলে সে অটো চেক করতে যায়। এতে কারা বুঝে যায় এই লোকটা চোরেদের দলের সদস্য। তাই সে লোকটাকে ফলো করে পাশের বারে যায়। সেখানে ওরা তাস খেলছিল, তাই কারাও তাস খেলতে বসে যায়। কারা প্রথম দানেই পকেটের টাকা হেরে যায়। তখন সে গাড়িটা বাজিতে লাগিয়ে দেয়। চোরগুলো বেশ অবাক হয়, তবে গাড়ির লোভও ছাড়তে পারে না। ওরাও গাড়ির অপোজিটে সেলভানের টাকাগুলো বাজিতে লাগিয়ে দেয়। চোরেদের একজন প্রথমে গাড়িটা চেক করে নেয় ঠিক আছে কিনা। এরপরে কারা বলে সেও টাকাগুলো চেক করে নিতে চায়। তাই দুজন তাকে রুমে টাকাগুলো দেখাতে নিয়ে যায়। এদিকে সেলভান বুঝে যায় তাকে কেউ ফলো করছে, তাই সে লজে ফোন করে অ্যালার্ট করে দেয়। তাই লোকটা দ্রুত রুমে চলে যায়। কারা তখন জাস্ট টাকাগুলো নেড়ে চেড়ে দেখছিল। সে ওদের এক্সপ্রেশনে বুঝে যায় ওরা কি করতে চলেছে, তাই সে ওদের সাথে ফাইট শুরু করে। কারাকে বিপদে দেখে মুরুগেশনও হেল্প করতে ছুটে আসে। তখন একজন তার পেটের ভেতরে ছুরি ঢুকিয়ে দেয়, আরেকজন কারার মাথায় আঘাত করে তাকে দুর্বল করে দেয়। এরপরে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। কারাও ওদের পিছু নিচ্ছিল, কিন্তু মানবতার খাতিরে টাকা উদ্ধার করা বাদ দিয়ে সে মুরুগেশনকে নিয়ে একজন বৈদ্যর কাছে যায়। তারপরে নিরুপায় হয়ে সে সেলভানকে ফোন করে এবং বলে তার জরুরি টাকার প্রয়োজন, তাই সে যে কোনো কাজ করতে রাজি আছে। তবে সেলভান তাচ্ছিল্য করে বলে, যখন আমি অফার দিয়েছিলাম তখন ভাবের সাথে রিজেক্ট করেছিলি, এখন আর আমার তোকে প্রয়োজন নেই। আমি তোর নামে সব ব্রাঞ্চে চুরি করব আর সব দোষ তোর ওপরে চাপাবো, পারলে আমাকে আটকে দেখা। এই বলে সেলভান ফোন রেখে দেয়। কারা আপসেট হয়ে বাড়ি ফিরে দেখে তার স্ত্রী গরম চোখে তাকিয়ে আছে। সে বুঝে গেছে কারা আবার চুরিচামারি শুরু করেছে, তাই অনেক দুর্ব্যবহার করে। তবে কারা জানায় সে চুরি করতো না, বরং নিজের অধিকার ছিনিয়ে নিতে গিয়েছিল, কিন্তু তাতেও ব্যর্থ হয়েছে। কালকের ভেতরে হাসপাতাল থেকে বাবাকে ছাড়িয়ে নেওয়া লাগবে, না হলে বাবাকে সে সমাধি দিতে পারবে না। শিল্লি বলে তার দিকটাও কারার ভেবে দেখা উচিত। কারাকে নিয়ে সে সবসময় টেনশনে থাকে। শিল্লি এতদিন কারাকে জানিয়েছিল না, তবে আজ জানিয়ে দেয় সে প্রেগনেন্ট। চারিদিকের এত ঝামেলার মাঝে কারা এবার দিগ্ভ্রান্ত হয়ে যায়। সকালে সে মায়ের কাছে স্বীকার করে সে বাবার লোনের টাকা ম্যানেজ করতে পারেনি, তাই বাবাকে জমিতে দাফন করতে পারবে না। তবুও মা একটুও আফসোস না করে বলে অন্তত কারার বাবা মৃত্যুর আগে ছেলেকে দেখে যেতে পেরেছে। তখন কারা কান্নায় ভেঙে পড়ে বলে বাবা তার জন্যই মারা গেছে, কারণ সে জমি বিক্রি করে টাকা নিতে এসেছিল। এই কথাটা শোনার পরে মাও দম মেরে যায় এবং কারার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। যাই হোক, আজকে শেষ দিন ছিল। বাবাকে হাসপাতালের মর্গে থেকে নিয়ে না আসলে চিতায় দাহ করে দেওয়া হবে। কারা কি করবে বুঝতে না পেরে মামার সাথে বের হয়। একজন কামার মামাকে একটা তরবারি দিয়ে শুটিং সেটে পৌঁছে দিতে বলে। সেখানে সিনেমার শুটিং চলছিল। কারা সেখানে জানতে পারে খরচাপাতির জন্য প্রোডাকশন হাউসে ব্যাংক থেকে 5 লাখ টাকা আসছে। এটা শুনে কারা আবারও চুরির প্ল্যান বানায়। যে পথে টাকা আনা হবে সে ওই রাস্তায় পেরেক বিছিয়ে দেয়, কিন্তু গাড়ির গার্ডেরা পেরেকগুলো দেখে ফেলে এবং সাবধানে পার করে চলে আসে। তাই কারা এবার পিস্তল নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যায়। তবুও গাড়িটা না থেমে তার ওপর দিয়ে চালিয়ে দেয়। কারা কোনো রকমের লাফ দিয়ে বেঁচে যায়। এরপর সে দৌড়ে ওপর থেকে লাফ দিয়ে গাড়ির ওপরে ল্যান্ড করে। তারপরে গাড়ির ভেতরে ঢুকে ড্রাইভারের দিকে গান পয়েন্ট করে গাড়ি থামাতে বলে। এরপরে সেখান থেকে মাত্র 1.5 লাখ টাকা নিয়ে সে চলে আসে। কারা আর মামা হেড অফিসে যাচ্ছিল, কিন্তু পথে গাড়িটা নষ্ট হয়ে যায়। তখন হাঁটতে হাঁটতে তারা এক বৃদ্ধর বাড়িতে পানি খেতে থামে। এই লোকটা কারার বাবার খুব ক্লোজ ছিল। বৃদ্ধর বাড়ির পাশে তারা জং ধরা ট্রাক্টর পড়ে থাকতে দেখতে পায়, যদিও সেটার চাকা বিক্রি করে সে স্ত্রীর চিকিৎসা করিয়েছে। তো এই বৃদ্ধ যেহেতু লোন নিয়েছিল, তাই ব্যাংক থেকে তার কাছেও বাজেয়াপ্ত নোটিশ এসেছে। এই জন্য ক্ষোভে দুঃখে বৃদ্ধ ক্ষেতটা আগুনে পুড়িয়ে দেয়। কারাও প্ল্যান করে ফেলে সে শুধু বাবার ঋণ না, বরং সব কৃষকের ঋণ শোধ করবে। এদিকে ভাড়াথানের কাছে সায়ালকুড়ি রোডে চুরির ইনফরমেশন চলে যায়, তাই সে ওই রুটে চেকিংয়ের জন্য সব ফোর্স পাঠিয়ে দেয়। এতে ব্যাংকের সিকিউরিটি দুর্বল হয়ে যায়। ম্যানেজার সেলভানো এই সুযোগটা কাজে লাগাতে চাইছিল, তাই সে মুদুকুলাথো ব্রাঞ্চের ম্যানেজারকে ফোন করে সিকিউরিটি অ্যালার্ম বন্ধ করে রাখতে বলে, পাশাপাশি সব ব্যবস্থা করে রাখতে বলে জানায়। তার লোকেরা অল্প সময়ের ভেতরে ব্যাংকে পৌঁছে যাবে। ম্যানেজার যেন ওদের চুরিতে কোনো ঝামেলা না করে। এরপরে সে ভাড়াটে চোরগুলোকে ফোন করে মুদুকুলাথো ব্রাঞ্চে চুরির জন্য চলে যেতে বলে। এই সময় একজন পুলিশ স্টাফ এসে সেলভানকে জানায় ভাড়াথান স্যার তাকে ডাকছে। সেলভান বাইরে আসলে ভাড়াথান তাকে গাড়িতে উঠে বসতে বলে।
কারণ ভারাথান এই এলাকাটা ভালোভাবে চিনত না। তো সেলভানও ঝামেলা না করে গাড়িতে উঠে বসে। এদিকে কারা তখন পার্থিবানোর ব্রাঞ্চে চুরি করতে চলে যায়। বাইরে থেকে পাওয়ার সাপ্লাই বন্ধ করে সে ভেতরে ঢুকে গান পয়েন্টে রেখে সবাইকে হোস্টেস বানিয়ে নেয়। তবে একজন পুলিশ স্টাফ গার্ডে ছিল, সে কারাকে বন্দুকের পয়েন্টে নিয়ে আসে। তবে তার অসাবধানতার সুযোগে কারা পাল্টা অ্যাটাক করে তাকেও ধরাশয়ী করে ফেলে। তারপরে লকার থেকে সে পুরো টাকা না নিয়ে অল্প কিছু টাকা নিয়ে নেয়। এরপরে সে বের হতে গিয়ে দেখে বাইরে মানুষের ভিড় জমে আছে। তারাও সন্দেহ করছিল ভেতরে চুরি ডাকাতি হচ্ছে কিনা। তাই কারা একটা দেশি বোমা বাইরে ব্লাস্ট করে সবাইকে আতঙ্কে ফেলে দেয়। এতে মানুষ প্রাণের ভয়ে দৌড়াতে শুরু করে। তখন কারাও ওদের সাথে পালিয়ে যায়। ভারাথানের কাছে যতক্ষণে পার্থিবানোর ব্রাঞ্চের চুরির খবর পৌঁছে ততক্ষণে কারা অবিরামম ব্রাঞ্চে চুরি করতে চলে যায়। পরপর 3টা চুরির ঘটনায় ভারাথানের কনফিডেন্স লো হয়ে যায়। সে এখন কোন দিকে যাবে, কোন ব্যাংকে স্টেপ নেবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তবে ততক্ষণে কারা বসে নেই, সে কামথি ব্রাঞ্চেও চুরি করে বেরিয়ে যায়। এই চুরির খবরটা পাওয়ার পরে সেলভানও বেশ হকচকিয়ে যায়। সে কারার প্ল্যানটা ঠিক ধরতে পারছিল না। তবে ভারাথান এবার নিজের টেকনিক চেঞ্জ করে। সে ব্যাংকের শাখাগুলোর ম্যাপ ফলো করে ধারণা করে নেক্সট চুরিটা হবে মুদুকুলাথু ব্রাঞ্চে। সেলভান চাইছিল না ভারাথান মুদুকুলাথুর ব্রাঞ্চে যাক, কারণ সে নিজের লোকেদের এই ব্রাঞ্চে চুরির ইনস্ট্রাকশন দিয়েছে। তবুও সেলভানের কথায় গুরুত্ব না দিয়ে নিজের গাট ফিলিংসকে ফলো করে ভারাথান মুদুকুলাথু ব্রাঞ্চে চলে যায়। তখনও সেখানে চোরেরা এসে পৌঁছায়নি। মুদুকুলাথুর ব্রাঞ্চের ম্যানেজার সেলভানকে দেখে অবাক হয়ে যায়। সেলভান ইশারায় ম্যানেজারকে চুপ থাকতে বলে। এরই মধ্যে সেখানে সেলভানের চোরেরা চলে আসে। চোরেরা সেলভানকে এখানে দেখে নিজেদের মুখোশ খুলে ফেলে এবং জিজ্ঞেস করে পুলিশও তাদের সাথে জড়িত কিনা। সেলভানের এক্সপ্রেশন দেখেই ওরা বুঝে যায় কি ভুল করেছে। তবে ওরা স্টেপ নেবার আগেই ভারাথান ওদের ওপরে গুলি চালালে 2জন মারা যায় আর আরেকজন ভয়ে স্বীকার করে ওরা সেলভানের কথায় চুরি করেছে। ধরা পড়ে যাওয়ায় সেলভান দৌড়ে বাইরে পালিয়ে যায়। সে রাস্তায় উঠতেই একটা দ্রুতগামী ট্রাক্টরের সাথে ধাক্কা খেয়ে সিরিয়াসভাবে আহত হয়ে যায়। যে ট্রাক্টরের লোভ দেখিয়ে সে গরিব কৃষকদের লোনের ফাঁদে ফেলেছিল, সেই ট্রাক্টরের ধাক্কাতেই তার মরণদশা হয়ে গেল। কি এক দারুণ আইরনি। যাই হোক, এদিকে ততক্ষণে মামা হেড অফিসে লোনের সুদের টাকাও জমা করে দিয়েছিল। কারা মর্গে গিয়ে সৎকারের আগেই বাবার লাশটা কালেক্ট করে নেয়। অন্যদিকে ভারাথান হাসপাতালে সেলভানের সাথে দেখা করতে গেলে মৃত্যু শয্যাতেও সেলভান ভারাথানকে টাকার অফার দিয়ে ব্যাপারটা সেটেল করে ফেলতে বলে। ভারাথানকে তার লাইফে 2জন ঘোল খাইয়েছে, তার মধ্যে একজন কারা, অন্যজন সেলভান। তাই ভারাথান অক্সিজেন সাপ্লাই অফ করে দিয়ে সেলভানকে মেরে ফেলে। এরই মধ্যে তার কাছে খবর আসে হেড অফিসের সামনে ঝামেলা হয়েছে। সে গিয়ে দেখে গ্রামের সব মানুষ টাকা হাতে দাঁড়িয়ে আছে। তারা লোন পরিশোধ করে নিজেদের জমি ছাড়িয়ে নিয়ে যাবে। ভারাথান বুঝতে পারে এগুলো চুরির টাকা। সে পাবলিককে বোঝানোর চেষ্টা করে, তবে এই রক্তচোষা ব্যাংকের প্রতি তাদের বিন্দুমাত্র করুণা ছিল না। ওরা জোর দিয়ে বলে এগুলো ওদের টাকা, আর এই টাকা দিয়ে ওরা নিজেদের জমি ছাড়িয়ে নেবে। তো এতগুলো মানুষের সাথে ভারাথান পেরে উঠবে না। দলিল ফিরে পাওয়ার আনন্দে তারা উন্মাদ হয়ে ওঠে। তাই ভারাথান হাল ছেড়ে দেয়। এদিকে কারার বাবাকে দাফনের জন্য রেডি করা হয়। এখন আর কেউ তাদের বাধা দিতে পারবে না। বাবার শেষ ইচ্ছে অনুযায়ী তাকেও পূর্বপুরুষদের পাশে দাফন করা হয়। দাফন শেষে কারা একা বাবার সমাধির সামনে দাঁড়িয়েছিল। তখন সেখানে ভারাথান চলে আসে। সে এসে কারাকে থাপ্পড় মেরে বলে সব ঋণ গ্রহীতা যদি লোন পরিশোধের জন্য এভাবে চুরি শুরু করে তাহলে পুলিশের কাজ কি? ওরা লোন নিয়েছে, শোধ করতে না পারলে ব্যাংক সম্পত্তি বাজেয়াপ্ত করে নেবে। এখানে দোষের কি আছে? ভারাথান কারাকে গান পয়েন্টে নেবার জন্য কোমরে হাত দিয়ে দেখে কারা অলরেডি গানটা নিজের হাতে নিয়ে নিয়েছে। কারা ভারাথানের দিকে গান পয়েন্ট করে বলে আপনি কি কখনো লোন নিয়েছেন? ভারাথান জানায় সে গাড়ির জন্য লোন নিয়েছে। মাসে ৩৫০০ টাকা করে কিস্তি দেওয়া লাগে। তখন কারা বলে যদি আপনি ৩ মাস বেতন না পান তাহলে কিভাবে কিস্তি দেবেন? তাও না হয় দিলেন, কিন্তু ৩ বছর যদি বেতন না পান তাহলে আর কিস্তি দিতে পারবেন না। কৃষকদের সাথেও এটাই হয়েছে। আপনি তো নিজের ইচ্ছেতে লোন নিয়েছিলেন, কিন্তু ওই বোকা কৃষকগুলো লোনের ব্যাপারে কিছুই বোঝে না। ওদেরকে সুদের মারপ্যাচ না বুঝিয়েই লোন নিতে বাধ্য করা হয়েছিল। ফলে পরবর্তী কয়েক বছর ফসল না হওয়ায় ওরা আর লোন শোধ করতে পারেনি। ব্যাংক ওদের সাথে প্রতারণা করেছে। তাই আমি ব্যাংকের ওপরে প্রতিশোধ নিয়ে ওদের ক্ষতিপূরণ দিয়েছি। কারার নিজের কাজের জন্য কোনো অনুশোচনা ছিল না, তবুও সে অপরাধ করেছে। তাই ভারাথান তাকে গ্রেপ্তারের জন্য হাতকড়া পড়ায়। তখন তার খেয়াল হয় পাবলিক যখন জানবে কারা তাদের লোন পরিশোধের টাকা দিয়েছে,
যার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তখন কারা সবার চোখে হিরো হয়ে যাবে আর ভারাতন হয়ে যাবে ভিলেন। তাই সে একটা বেটার প্ল্যান ভেবে বের করে। সে কারাকে অপশনের বাইরে রাখবে আর চুরির জন্য ম্যানেজার সেলভানকে ফাঁসিয়ে দেবে। পাশাপাশি কেসটা নিজের মতো করে এমনভাবে সাজাবে যাতে মনে হয় সে অনেক কষ্ট করে কেসটা সলভ করেছে। এতে সবার চোখে সে নিজেই হিরো হয়ে যাবে। তাই সে কারাকে ছেড়ে দেয় আর সতর্ক করে দেয়, নেক্সট টাইম যদি কারা চুরি করে তাহলে সে যেখানেই থাকবে ভারাতন তাকে খুঁজে বের করবে। তবে কারা জানায় সে আর কোথাও যাবে না, সে এই গ্রামেই থাকবে। এই গ্রামই তার জন্মভূমি। এরপরে কারা বাবার ট্রাক্টরে উঠে সেটা স্টার্ট করে ক্ষেতের ভেতরে চালিয়ে দেয়। এই অভিশাপমুক্ত ক্ষেতে এখন নতুন সম্ভাবনা হাতছানি দিয়ে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, মানুষের নৈতিকতাই সবচেয়ে বড় গুণ। একজন চোর হয়েও কারা অন্যদের প্রাপ্ত অধিকার পাইয়ে দিয়েছে। যদিও সে নিজেও অপরাধ করেছে, তবুও ব্যাংকের নোংরা সিস্টেমকে সে একাই ভেঙে গুড়িয়ে দিয়েছে। অনেক সময় পরিবর্তন আনতে শুধুমাত্র একজন মানুষই যথেষ্ট। তবুও চুরি করা মানে অন্যের অধিকার কেড়ে নেওয়া। তাই আমরা নিজেদের সব ধরনের অন্যায় থেকে বিরত রাখি। আর হ্যাঁ, দেশ জুড়ে আনাচে কানাচে অসংখ্য এনজিও এবং ব্যাংক আছে যাদের প্রতিনিধিরা লোনের জন্য আপনাদের প্রলুব্ধ করবে। নিতান্তই নিরুপায় না হলে লোন এড়িয়ে চলুন, আর লোন নিলেও সমস্ত রুলস পড়ে তারপরে লোন নিন। সিনেমার মতো বাস্তবেও লক্ষ লক্ষ উদাহরণ আছে যেখানে লোনের ফাঁদে মানুষকে সর্বশান্ত হতে হয়েছে। তাই আমরা সতর্ক থাকি। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। ধন্যবাদ।